যেখানে বিরোধী দল নাই, বিএনপি নাই, সমমনা দলগুলো নাই, শুধু আওয়ামী লীগ মাঠে। এটা একপক্ষীয় একটা নির্বাচন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের চেয়েও আরো করুণ অবস্থা উপজেলা নির্বাচনে। নির্বাচন ব্যবস্থা আমাদের এই পর্যায়ে আসলো কেন? দর্শক মন্ডলী, আমন্ত্রণ জানাচ্ছি মানবজমিনের নিয়মিত আয়োজন নিউজ অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছে আমি লুৎফর রহমান। আলোচনার জন্য আছেন মানবজমিনের জয়েন্ট এডিটর শামীমুল হক। জনাব শামীমুল হক, আপনাকে আলোচনায় আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, এই মুহূর্তে আলোচনার বিষয় উপজেলা পরিষদ নির্বাচন। বাংলাদেশে এবার 4 ধাপে উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে 2 ধাপের নির্বাচনের মনোনয়ন প্রক্রিয়া শেষ হয়ে গেছে এবং প্রচারণা চলছে প্রথম ধাপের নির্বাচনের। আগামী 8ই মে প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রধান বিরোধী দল বিএনপি সহ সমমনা দলগুলো তারা নির্বাচন বর্জন করেছে এবং সেখানে তাদের কোনো প্রার্থী দেয়নি। আওয়ামী লীগও দলীয় প্রার্থী দেয়নি, কিন্তু তাদের দল সমর্থিত প্রার্থীরা নির্বাচনে আছেন। আওয়ামী লীগের যারা এমপি এবং মন্ত্রী তাদের স্বজনরা যাতে নির্বাচনে অংশ নিতে না পারেন সেজন্য দলীয়ভাবে কঠোর অবস্থান নেওয়া হয়েছে এবং তারা তালিকাও করছেন যারা নির্বাচনে অংশ নিচ্ছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এমনটাও বলা হচ্ছে। এইসব বিষয় নিয়ে নানা বিতর্কও আছে। আমরা আজকে এইসব বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনায় যাচ্ছি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। উপজেলা নির্বাচনের প্রসঙ্গ আসার পর আমাকে একটু গত দ্বাদশ জাতীয় নির্বাচনের দিকে তাকাতে হয়। সেই নির্বাচন যেভাবে হয়েছে, উপজেলা নির্বাচন ঠিক সেই গতিতেই এগুচ্ছে। মাঠে শুধুমাত্র আওয়ামী লীগ। আফসোস হয় রাজনৈতিক দলগুলো নির্বাচনের ব্যাপারে এখন পর্যন্ত কোনো ঐক্যমতে পৌঁছাতে পারেননি। কিছু কিছু উপজেলায় বিএনপির নেতাকর্মীরা মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, তারা আবার প্রত্যাহার করে নিচ্ছেন। রইল জাতীয় পার্টির মাত্র 8টি দলীয় মনোনয়নপত্র বিক্রি হয়েছে, তাদের দল থেকে জানানো হয়েছে। এই অবস্থায় নির্বাচন কিরকম হবে বা কোন দিকে মন নেবে সেটা আমরা অনুমান করতে পারছি। সবচেয়ে বড় কথা, সরকারও কিন্তু এখানে গোপন রাখছে না। সরকারও এটা প্রকাশ্যেই বলছে, যেহেতু বিরোধী দল আসছে না, বিএনপি সহ সমমনা দলগুলো প্রকাশ্যে নির্বাচনে যাবে না বলে ঘোষণা দিয়েছে। সেই হিসাবে সরকারি কৌশল হলো দলীয় প্রতীকে তারা উপজেলা নির্বাচন করবেন না, যাতে সবাই বা তাদের নেতাকর্মীরা অন্য নেতাকর্মীরা অংশগ্রহণ করতে পারেন। সেটাই হচ্ছে। সেটা হতে গিয়ে যে জিনিসটা হচ্ছে, বেশ কয়েকটি উপজেলাতে দেখা গেছে এমপি সাহেব তার বা মন্ত্রী তার নিজস্ব লোকজনকে সাপোর্ট করছেন, মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে যেটা নিয়ে আমরা বেশ কদিন যাবত আলোচনা, নাটোরের সিংড়ার ঘটনাটুকু, প্রতিমন্ত্রীর শ্যালক, সেখানে অপহরণের ঘটনা ঘটল, মারধরের ঘটনা ঘটল। যদিও শ্যালক মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এমন উপজেলায় আছে যেখানে এমপি, তার স্ত্রী মেয়র, আবার পুত্র উপজেলা চেয়ারম্যান প্রার্থী। এইসব দিক চিন্তা করে আওয়ামী লীগ যে ডিসিশনটা নিয়েছেন এটাকে আমি সাপোর্ট করি, যে এমপি কিংবা মন্ত্রীদের কোনো আত্মীয় স্বজন নির্বাচনে লড়তে পারবেন না। না, কিন্তু আপনি যেটা বলেছেন যে আওয়ামী লীগ যে সিদ্ধান্ত নিয়েছে সেটা সঠিক, কিন্তু তার আবার একটা বিরোধী মতো আছে যে আপনি কেউ যদি মন্ত্রী বা এমপির স্বজন হয়ে থাকে এবং সে যদি যোগ্য প্রার্থী হয়, সে যদি যোগ্যতা থাকে তার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার, তাকে বঞ্চিত করাও তো আসলে সাংবিধানিকভাবে কিন্তু ঠিক না বা গ্রহণযোগ্য না, এটা অনেকে বলছেন। পাশাপাশি যারা প্রার্থী হয়েছেন মন্ত্রী বা এমপির স্বজন আত্মীয়, তাদের কিন্তু 2-1 জন ছাড়া ম্যাক্সিমামই কিন্তু এখনো নির্বাচনের মাঠে আছে এবং আওয়ামী লীগের কোনো ব্যবস্থাই তাদেরকে কিন্তু মাঠ থেকে সরাতে পারে না এখন পর্যন্ত। আজকে প্রথম ধাপের আমরা বোঝা যাবে যে কতজন থাকবেন। আজকে পর্যন্ত যে তথ্য সেটা হলো অলমোস্ট প্রায় সবাই আছেন, 2-1 জন হয়তো সরে দাঁড়িয়েছেন নির্বাচন থেকে। আপনি
বাস্তবিক বলেছেন যে অনেকে যোগ্য আছেন, কিন্তু আমাদের দেশের বাস্তবতা কি বলে? একজন এমপি যদি তার ছেলেকে উপজেলা চেয়ারম্যান প্রার্থী করেন, স্ত্রী আছেন মেয়র, কিংবা শ্যালককে করেন, কিংবা ভাইকে করেন, কিংবা ওয়াইফকে করেন, বিষয়টা হলো সব উপজেলা এবং সংসদীয় আসন একটা পরিবারের কাছে আপনার জিম্মি হয়ে যাচ্ছে। একটা পরিবারের কাছে নিয়ন্ত্রণের ক্ষমতা চলে যাচ্ছে। অন্যান্য নেতাকর্মীরা কি করবেন? এখন রাজনীতি তারা যারা করছেন তাদের তো একটা আশা আকাঙ্ক্ষা থাকে। এখন দেখা যাচ্ছে যে এমপি কিংবা মন্ত্রীর ভয়ে তারা কিছু করতে পারছেন না। কারো ইচ্ছা থাকলেও মনোনয়নপত্র সংগ্রহ করতে পারছেন না, কিংবা নির্বাচন করতে গেলেও বিরাট বাধার মুখে পড়ছেন। সেই সব দিক দিয়ে হয়তো আওয়ামী লীগ সেই ডিসিশনটা নিয়েছেন, এই কারণেই আমি এই ডিসিশনটাকে সমর্থন করলাম। কিন্তু বাস্তবিক করতে যে নির্বাচনটা হচ্ছে সেটাকে কি আপনি নির্বাচন বলতে পারেন? যেখানে বিরোধী দল নাই, বিএনপি নাই, সমমনা দলগুলো নাই, জাতীয় পার্টি প্রায় নাই বললেই চলে, শুধু আওয়ামী লীগ মাঠে লড়াই হচ্ছে। এটা একপক্ষীয় একটা নির্বাচন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের চেয়েও আরো করুণ অবস্থা উপজেলা নির্বাচনে, এতটুকু বলা যায় না। কিন্তু নির্বাচন ব্যবস্থা আমাদের এই পর্যায়ে আসলো কেন? আমরা তো জাতীয় নির্বাচন নিয়ে নানা বিতর্ক ছিল, আগে পরে অনেক বিতর্ক হয়েছে। উপজেলা পরিষদ নির্বাচন তো আসলে একটা স্থানীয় সরকার নির্বাচন। এখানে একসময় কিন্তু দলীয় কোনো প্রতীক ছিল না, দলের কোনো বিষয়ও ছিল না। সবাই প্রার্থী হয়েছেন এবং যারা জনপ্রিয় ছিলেন তারাই নির্বাচিত হয়েছেন। সেটা আওয়ামী লীগই তারা দলীয় প্রতীকের ব্যবস্থা নিয়ে এসেছিলেন, এবং শুরুতে যখন দলীয় প্রতীকের নির্বাচন হলো তখন কিন্তু অনেক বিতর্ক ছিল, সংঘাত ছিল, সহিংসতা ছিল। পাশাপাশি দলীয় প্রতীক পাওয়ার জন্য কিন্তু এক ধরনের অসম প্রতিযোগিতা ছিল। তো এই অবস্থা চলেছে। এখন আবার আওয়ামী লীগ কিন্তু ব্যবস্থাকে পরিবর্তন করেছে। তারা জাতীয় নির্বাচনের পরে সিদ্ধান্ত নিয়েছে যে এখানে দলীয় প্রতীক রাখবে না। এখন দলীয় প্রতীক ছাড়া তারা নির্বাচন করতেছেন। সেই জায়গায় কিন্তু আসলে দল তো কোনো বিষয় না, তারপরও প্রার্থী নেই। বিরোধী যারা তারা কিন্তু প্রার্থী দিচ্ছে না। আপনি যেটা বলছেন, আওয়ামী লীগ কেন প্রত্যেকটা স্থানীয় নির্বাচনে প্রত্যেকটা আনলেন, এখানে কিন্তু আওয়ামী লীগের একটা স্বার্থ আছে। যে স্বার্থটা হলো তাদের প্রতীকে নির্বাচন করবে, তাদের একটা প্রভাব থাকবে, প্রশাসন একটা যেভাবেই হোক প্রশাসনিক একটা সুবিধা পাবে। আমরা দেখেও আসছি সেটাই হয়েছে। তো এবার কেন প্রতীক থেকে সরে এলেন? এখানেও স্বার্থ, তার কারণ মাঠে কেউ নাই। তাহলে কি করবে? নিজেরা খেলবে। এখন এই খেলতে গিয়েও দেখা যাচ্ছে মন্ত্রী এমপিরা সেখানে হস্তক্ষেপ করছেন। নানা দিক দিয়ে নির্বাচন কেন্দ্রিক আওয়ামী লীগ একটা বেকায়দায় অবস্থায় আছেন। আপনি বললেন নির্বাচন ব্যবস্থাটা এই পর্যায়ে কেন এলো? একমাত্র এ হলো, আমরা সবাই জানি 3 দলীয় একটা রূপরেখা ছিল। সেই রূপরেখাতে আপনার তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টা ছিল, যেটা 95-96 আন্দোলনের মুখে বিএনপি সরকার তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে অন্তর্ভুক্ত করলেন এবং ক্ষমতা ছেড়ে দিয়ে নির্বাচন দিলেন। সেই নির্বাচনের প্রথম 21 বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় আসে। তারপর একবার আওয়ামী লীগ, একবার বিএনপি, একবার আওয়ামী লীগ, এর মধ্যে আসলো 1-11 কেন আসলো? এইটাও রাজনৈতিক দলগুলোর কারণে। সেই সমাধান আপনি না করে আপনি করলেন কি, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তুলে দিলেন। এখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা কেন এলো? রাজনৈতিক দলগুলোর মধ্যে অনাস্থার কারণেই তো আপনি সেই অনাস্থাতে আবার ফিরে গেলেন। তো অবস্থা তো এরকম হওয়ারই কথা, যেটা এখন হচ্ছে। এর থেকে ফিরে আসতে হবে, চিন্তা ভাবনা করতে হবে রাজনৈতিক দলগুলোকে। আজ না হোক কাল এটার বাস্তবায়ন হতেই হবে। এবং যতদিন পর্যন্ত
আপনার স্বচ্ছ নির্বাচন না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশের অবস্থা, নির্বাচনী ব্যবস্থা এরকমই থাকবে। সেখানে আপনার নির্বাচন কমিশন কোনো কিছু করারই ক্ষমতা তাদের বা সাহস সেটা তারা পাবেন না। তার কারণ হলো তারাও একটা চাপের মধ্যে থাকেন, সেই চাপটা হলো অপ্রকাশ্যে, প্রকাশ্যে কোনো চাপ না। এবার যে উপজেলা নির্বাচন হচ্ছে সেখানে কিন্তু নির্বাচন কমিশন নিয়ে কোনো আলোচনা নেই। কারণ হলো নির্বাচনটা মুখ্য জায়গায় হলো আওয়ামী লীগ, তাদের প্রার্থী, তাদের নিয়ে আলোচনা হচ্ছে। আওয়ামী লীগ কি করছে, তারা কাদের বহিষ্কার করবে, কাদের সুযোগ দিচ্ছে, এইসব বিষয়ে নিয়ে আলোচনা হচ্ছে। নির্বাচন কমিশনের কিন্তু আমরা ওই অর্থে কোনো আলোচনা দেখি না, কারণ নির্বাচনের সময় হয়তো তাদের বিষয়টা মুখ্য হবে। আরেকটা বড় প্রশ্ন হলো আপনার বিএনপি সহ যারা নির্বাচনে অংশ নিচ্ছে না মানে তাদের প্রার্থীদের তারা বারণ করেছে। আসলে দলীয়ভাবে তো অংশ নেওয়ার সুযোগ নেই যেহেতু নির্দলীয় নির্বাচন। তো তাদের যে অবস্থান, তারা তাদের প্রার্থীদের বলে দিয়েছে, যারা প্রার্থী হতে ইচ্ছুক ছিলেন, যে তারা যাতে নির্বাচনে অংশ না নেয়। এবং অনেকেই নিচ্ছেন না, হয়তো দু একজন বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় আছেন যাদের তারা বলছেন যে তারা দলের খুব বড় পদে কেউ নেই। তো তাদের এই সিদ্ধান্তটা আসলে যৌক্তিক কিনা যে নির্বাচন থেকে দূরে থাকা? অনেকেই বলছেন নির্বাচনে হার জিত থাকে, সেখানে লড়াই করলে হয়তো দেখা যাবে আসলে নির্বাচনটা কেমন হচ্ছে বা সরকার কি করতে চায়। এখানে তো বিএনপির অবস্থান পরিষ্কার। তারা বলছেন দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে সেই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয় না। তার প্রমাণ তারা দেখেছেন, এই কারণে তারা নির্বাচন বর্জন করেছেন। তাদের এটি হলো ব্যাখ্যা। বাস্তবিক অর্থে আমরা যা দেখতে পাচ্ছি, আপনি যদি বলতে চান তাহলে সরকারে যিনি থাকেন, সরকার দলীয় একটা প্রভাব কিন্তু নির্বাচনে সত্যিকার অর্থেই থাকে। এই কারণে বিএনপি প্রকাশ্যে এই দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচনই যাবে না, তারা তাদের অবস্থান নিয়ে নিয়েছেন। সরকারের পক্ষ থেকে এটা সুবিধেই হলো, তারা না গেলে তারা এককভাবে মাঠে গোল দিবেন। এই কারণে সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। উদ্যোগের তো আসলে কোনো বিষয় নেই, কারণ যেহেতু নির্দলীয় বলছেন, নির্বাচনে দলীয় কোনো প্রতীক নাই। এখন এখানে মূল জায়গায় হলো নির্বাচন কমিশন, তারা নির্বাচন তফসিল ঘোষণা করেছে এবং যারা ইচ্ছা তারাই কিন্তু সেই জায়গায় প্রার্থী হতে পারছেন, দলীয় যেহেতু প্রতীক নেই। তো সেই জায়গায় আসলে বিএনপি তো কথা না বলেও তাদের প্রার্থীরা নির্বাচনে, দলীয় লোকজন নির্বাচনে অংশ নিতে পারত। তো সেই জায়গায় অনেকে বলছেন যে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে দলীয়ভাবে ঘোষণা দিয়ে। এবং যেহেতু নির্বাচনের প্রতিযোগিতা নেই, এটা তো বিএনপি মনে করছে না। বিএনপি প্রকাশ্যে যখন বলল যে নির্বাচনে যাবেন না, তাদের নেতাকর্মীদের নিষেধ করা হচ্ছে, নেতাকর্মীরা তাদের কথা শুনছেন। বেশিরভাগ নেতাকর্মী দুই একজন হয়তো থাকতে পারেন, কিন্তু নেতাকর্মীরা তো তাদের কথা শুনছেন। তে আপনি বললেন সরকারের উদ্যোগ নেওয়ার কিছু না, এখানে সরকারের উদ্যোগ নেওয়ার অনেক কিছু আছে। আপনি যদি নির্বাচন সবাইকে নিয়ে করেন, আপনার গ্রহণযোগ্যতা কতটুকু হবে সেটা আপনি নিজেই চিন্তা করেন। এখন আমি দেখলাম যে না, কেউ আসুক বা না আসুক, আমি নির্বাচন করব, আমার লোকজন পাশ করবে। তো এই অবস্থায় আমি তো সেটাই চাইব, তারা আসলে আসুক, না আসলে নাই। এই অবস্থার মধ্যে আমরা পড়ে গেছি। এর থেকে বেরিয়ে আসতে হলে, যেটা সব সময় আমি বলে আসি, সব দলকে একসঙ্গে এক টেবিলে বসতে হবে, সমাধানে আসতে হবে, যেটার জন্য আমরা দেশবাসী আমরা সবসময় একটা বেকুল বা আকুতি আমরা সবসময় জানিয়ে আসছি। এই জানানোর পর্যন্তই, এর বেশি আর আমাদের হাতে তো আর করার কিছু নাই। জাতীয় নির্বাচনে আমরা যারা দেখেছি যে আওয়ামী লীগের প্রার্থী ছিল, পাশাপাশি আরেকজন প্রার্থী বা দুজন প্রার্থী ছিলেন যারা আওয়ামী লীগ ঘরানারই, তাদের দলেরই লোকজন ছিলেন। মানে বলা হচ্ছিল তখন দামি প্রার্থী, এবং বিরোধীরাও তারা এখন বলছেন যে ওই নির্বাচনটাও দামি নির্বাচন ছিল। তো তারই তো ধারাবাহিকতায় আমরা উপজেলা নির্বাচনও তাই দেখছি যে এখন
যেহেতু বিরোধী পক্ষের নাই, আওয়ামী লীগের যারা আছেন এক বা একাধিক প্রার্থী থাকবেন, 2জন 3জনও থাকতে পারেন, দলেরই হবে এবং নির্বাচনে জয়ী হওয়ার সম্ভাবনা তাদের কারো একজনেরই বেশি। তো এই অবস্থায় তো সামনে উপজেলা থেকেও যারা আসবেন তারা আওয়ামী লীগের চেয়ারম্যান নির্বাচিত হবেন বেশিরভাগ ক্ষেত্রে, এটা আগে থেকেই বলা যায়। তো এই অবস্থায় আসলে মানুষের যে অংশগ্রহণ, মানে জনপ্রতিনিধি বিষয়টা তো আসলে সবার, তো এক পক্ষের এক দলের এটা যে সব জায়গায় প্রতিষ্ঠিত হচ্ছে, এটা আসলে আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপটে কোনো ভূমিকা রাখবে কিনা বা কি হবে আসলে সামনে? আপনি বললেন বলা হচ্ছে ডামি, এটা কিন্তু দ্বাদশ নির্বাচনে ঘোষণা দিয়েই বলা হলো যে ডামি প্রার্থী থাকবে এবং উপজেলা নির্বাচনেও আপনার ডামি প্রার্থীদের সঙ্গেই লড়াই হবে। যদিও আপনি বলছেন নির্দলীয়, কোনো দলীয় প্রতীক থাকবে না, এটা সরকারের একটা ঘোষণা, কিন্তু আওয়ামী লীগের একটা সমর্থন থাকবে কিন্তু একজনের প্রতি, এটা প্রকাশ্যে হোক অপ্রকাশ্যে হোক সমর্থন একটা থাকবে, প্রতীক হয়তো থাকবে না। সংঘাত সংঘর্ষটা আপনার শুরুটা হয়ে গেল সিংড়া থেকে, আপনার কতটুকু আপনার আক্রমণাত্মক একটা পর্যায়ে গেলে একজন প্রার্থীকে মনোনয়নপত্র জমা না দেওয়ার জন্য অপহরণ মারধর কতটুকু পর্যায়ে গেলে হয়, সেটা কিন্তু শুরু হয়ে গেছে। আচ্ছা, নির্বাচন কমিশনের এই ক্ষেত্রে কোনো ভূমিকা কিন্তু আমরা দেখিনি। নির্বাচন কমিশন এই ক্ষেত্রে তাদের অনেক কিছু করার ছিল, তারা কিছু করেনি, এগিয়েও আসেনি। নির্বাচন কমিশন এইভাবে যদি নীরব ভূমিকা পালন করে এবং দ্বাদশ জাতীয় নির্বাচনে যতটুকু তাদের কর্মকাণ্ড দেখা গেছে, উপজেলা নির্বাচনে সেটাও নাই। তো হয়তো তাদের এটা কেন নাই তারা নিজেরা বলতে পারবেন। আমার মনে হয় নির্বাচন কমিশনকে নিজেদের আরো শক্ত হওয়া উচিত, মেরুদণ্ড সোজা করে দাঁড়ানো উচিত। আজকে আমরা এখানেই শেষ করতে চাই। দর্শক, আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে।